আশা করি তোমরা সবাই ভালো আছো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যে যেখানেই আছো নিরাপদে এবং সুস্থ আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হিস্টোলজি অফ দ্য ইউরিনারি সিস্টেম। তোমরা ইতিমধ্যে তোমাদের গ্রস অ্যানাটমিতে ইউরিনারি সিস্টেম কমপ্লিট হয়ে গেছে, তো সেই প্রেক্ষিতে আমার মনে হলো যে তোমাদের হিস্টোলজিটা যদি ইউরিনারি সিস্টেমেরই হয় তাহলে তোমাদের সেই ধারাবাহিকতাটা বজায় থাকে। তো সেই আলোকেই আমি আজকে হিস্টোলজি অফ দ্য ইউরিনারি সিস্টেমটা কিছুটা বলার চেষ্টা করব। তোমরা হচ্ছে আমার লেকচার এবং পাশাপাশি হচ্ছে জ্যাঙ্কুইরা যে তোমাদের হিস্টোলজি মেইন বই এবং হচ্ছে গুণাসাকেরান দুটো বইকে সামনে রেখে তারপর হচ্ছে গিয়ে লেকচারটা শুনে শোনার চেষ্টা করবা, তাহলে দেখবা যে অনেকটাই হয়তোবা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি তোমাদেরকে কোনো স্লাইড দেখাতে পারছি না, কিন্তু ইউরিনারি সিস্টেমের যে স্লাইডগুলো আছে সেগুলো অত্যন্ত ক্লিয়ার এবং সেগুলো ক্লিয়ারিফাই করার জন্য শুধু বইয়ের যে পিকচারগুলো আছে সেটাই হচ্ছে তোমাদের জন্য সাফিসিয়েন্ট বলে আমি মনে করি। তবু তোমরা অনলাইন থেকে হচ্ছে গিয়ে স্লাইডগুলোর ভ্যারাইটিস অফ দ্য স্লাইড খুঁজে তোমরা দেখতে পারো এবং কম্পারেটিভ স্টাডি করতে পারো। আচ্ছা, তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হিস্টোলজি অফ দ্য ইউরিনারি সিস্টেম। হিস্টোলজি অফ দ্য ইউরিনারি সিস্টেম কম্প্রাইজেস উইথ দ্য ঠিক গ্রসের মতোই কি কি থাকবে আমাদের একদম ব্রড হেডিং এ থাকবে। আমাদের প্রথমেই প্রাইম ইস্যু যেটা সেটা হচ্ছে কিডনি। কিডনির পরে পরেই হচ্ছে আমি বলবো ইউরেটার, ইউরেটারের পরে আমি বলবো ইউরেথ্রা এবং হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো ঠিক যেভাবে আমরা কিডনি বলেছিলাম গ্রসে, তো তার হচ্ছে যদি আমি তাকে একটু রিক্যাপ করার চেষ্টা করি তাহলে শুরুতেই বলি যে আমাদের কিডনি হচ্ছে পেয়ার অর্গান এবং হচ্ছে এক্সক্রিটরি ফাংশন সে মেনটেন করে। এছাড়াও হচ্ছে কিডনি আরো কিছু তার সাথে রিলেটেড ফাংশন করে থাকে, যেমন হচ্ছে এখানে আমাদের বডির যে ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা সেটা মেনটেন করে থাকে, অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন করে থাকে এবং আমাদের যে টক্সিক মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে যেমন নাইট্রোজেন, ইউরিয়া, ক্রিয়েটিনিন সেগুলো হচ্ছে ইউরিনের মধ্যে দিয়ে আমাদের পার ইউরেথ্রা বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। এটার জন্য যে ফাংশন সেটা হচ্ছে আমাদের লায়াবল হলো কিডনি। এছাড়া তার কিছু সিক্রেটরি ফাংশন আছে। তোমরা জানো যে ব্লাড প্রেশার মেনটেনের জন্য রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজমটা কাজ করে। তার জন্য যে রেনিন অ্যাক্টিভ সাবস্টেন্স সেটা হচ্ছে গিয়ে সিক্রেটেড হয় ফ্রম দ্য কিডনি। এছাড়াও হচ্ছে গিয়ে তোমার আরবিসির যে প্রোডাকশন হয় সেখানে হচ্ছে হিমোবায়োটিক ফাংশনের জন্য ইরাইথ্রোপয়েটিন নামক যে সাবস্টেন্স সেটাও হচ্ছে গিয়ে সিক্রেটেড হয় বাই দ্য কিডনি। এছাড়া আমি আরেকটা জিনিস এড করব, সেটা হচ্ছে 125 ডিহাইড্রক্সিকোলিক্যালসিফেরল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মেটাবলিজম অফ দ্য ক্যালসিয়াম, সেটাও হচ্ছে গিয়ে তোমার সিক্রেটেড হচ্ছে ফ্রম দ্য কিডনি। তাহলে আমরা যে কিডনির যে কতগুলো ভাইটাল ফাংশন বললাম সেগুলো হচ্ছে আমাদেরকে ভাইবা বোর্ডে হচ্ছে কিডনির যখন হিস্টোলজি জিজ্ঞেস করবে বাই দিস টাইম তখন তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হতে পারে। তো আমি ছিলাম হচ্ছে কি কিডনিতে, সেখানে হচ্ছে কি দুটো পেয়ার অর্গান বললাম সেটা কোথায় লোকেটেড তোমরা জানো, অ্যাবডোমেনের কোন কোন রিজিয়ন জুড়ে থাকে, আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের হচ্ছে গিয়ে থেকে থাকে এবং এটা রেট্রোপেরিটোনিয়াল ভিসেরা এবং তার কাভারিং গুলো তোমরা জানো, ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছো যে রেনাল ফাসা, তারপর হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট এবং ফাইব্রাস রেনাল যে ফাইব্রাস ক্যাপসুল সেটা থাকে। তার মধ্যে রেনাল ফাসাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের গ্রসের ক্ষেত্রে। তার হচ্ছে গিয়ে ডিস্টেনশন, এক্সটেনশন এগুলো হচ্ছে কি তোমাদেরকে গ্রসের ক্ষেত্রে জিজ্ঞেস করা হবে। এখানে অবশ্য অতটা গুরুত্বপূর্ণ নয় হিস্টোলজির ক্ষেত্রে। হিস্টোলজিতে আমরা খুব শর্টলি কিছু ম্যাক্রোস্কোপিক্যাল স্ট্রাকচারও বলে নিতে চাই। সেটা হচ্ছে যে কিডনি তোমরা জানো যে একটা বিন শেপ ভিসেরা বা অর্গান। যখন তোমরা সেই ভিসেরাটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরেছিলে তখন বলেছিলে যে তার মিডিয়াল বর্ডারের দিকে হাইলাম বলে একটি জায়গা আছে, যে স্পেসটা হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে হাইলামের জায়গাটাতে আমরা বলি যে লিডস এ স্পেস কল্ড হচ্ছে রেনাল সাইনাস। হাইলামটা লিডস করে একটা স্পেসকে, সেটা হচ্ছে রেনাল সাইনাস হুইচ ইজ এ পটেনশিয়াল স্পেস। তার কন্টেন্ট বলতে গিয়ে তোমরা বলেছিলে যে সেখানে থাকে ব্রাঞ্চেস অফ দ্য রেনাল ভেসেলস এন্ড নার্ভস এন্ড পেলভিস অফ দ্য ইউরেটার। এখন তার কিছু সাবডিভিশন আছে পেলভিস অফ দ্য ইউরেটারের, যেমন হচ্ছে এখানে 2 to 3 মেজর ক্যালিস থাকে আর মেজর ক্যালিস গুলো তৈরি হতে কিছু মাইনর ক্যালিস লাগে, তাদের নাম্বারিং হচ্ছে 8 to 12। আচ্ছা, এখন আমরা যদি সাবস্টেন্স অফ দ্য কিডনিকে আমরা ভাগ করি, এগুলো অবশ্য সবই চোখে দেখা যাচ্ছে ম্যাক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার, তাহলে আমরা বলবো যে সাবস্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আউটার ডার্কার এরিয়া, সেটা হচ্ছে রেনাল কর্টেক্স, আর হচ্ছে ইনার পেইল স্ট্রায়াটেড জোন যেটাকে আমরা বলি মেডুলা।
এখন মেডুলা তৈরি হতে, আমি মেডুলাতে সরাসরি বলবো, তারপরে হচ্ছে কর্টেক্সের ক্ষেত্রে বলছি। মেডুলা তৈরি হতে 8 to 12 রেনাল পিরামিডস লাগে, এবং তোমরা জানো যে পিরামিডগুলোর একটা এপেক্স থাকে, একটা বেস থাকে। এপেক্সের দিকে রেনাল পেপিলা হচ্ছে কি ট্রাভার্স করে, আর এই পেপিলাগুলোর মধ্যে ছোট ছোট কিছু ডাক্ট থাকে যেগুলোকে বলা হয় ডাক্ট অফ বেলিনি, আর বেজের দিকে থাকে হচ্ছে কি তোমার কর্টিক্যাল সাবস্টেন্স। এখন হচ্ছে এই যে বেস অফ দ্য পিরামিড, সেখান থেকে কিছু মেডুলারি টিস্যু এক্সটেন্ড হয়, সেটা হচ্ছে গিয়ে কর্টেক্স পর্যন্ত যাবে, তাদেরকে বলা হয় মেডুলারি রেজ। এখন সিমিলারলি দেখা যায় যে কোর্টিক্যাল টিস্যু হচ্ছে কি এক্সটেন্ড করবে অ্যাডজাসেন্ট বিটুইন দ্য টু মেডুলা, যেখানে হচ্ছে যে জায়গাটাকে বলা হয় রেনাল কলাম অফ বার্টিন। আচ্ছা, এখন আমরা জানবো যে রেনাল লোব এবং রেনাল লোবিউল বলতে তুমি কি বুঝো। একটা পিরামিড এবং তার অ্যাসোসিয়েটেড কর্টিক্যাল টিস্যু, তার বেজের উপরে যেগুলো থাকে সেটা হচ্ছে আমরা বলবো রেনাল লোব। আর হচ্ছে একটা রেনাল লোবিউল বলতে আমরা বুঝি একটা মেডুলারি রে এবং তার সারাউন্ডিং কর্টিক্যাল টিস্যু। খেয়াল রাখতে হবে, আমি কি বললাম যে একটা হচ্ছে গিয়ে তোমার পিরামিড এবং তার সাথে উপরে যে কর্টিক্যাল টিস্যুটা থাকে সেটা হচ্ছে রেনাল লোব। আর তোমরা জানো যে বেস অফ দ্য পিরামিড থেকে যে রেডিয়েট হচ্ছে মেডুলারি টিস্যুগুলো, সেটার নাম হচ্ছে মেডুলারি রে, এবং সেই মেডুলারি রে এবং তার সারাউন্ডিং যে কর্টিক্যাল টিস্যু সেটা হচ্ছে রেনাল লোবিউল। এই দুটো সম্পর্কে তোমাদের কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, কারণ জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন রেনাল লোব এন্ড রেনাল লোবিউল, অথবা হোয়াট ডু মিন বাই দ্য রেনাল লোব এন্ড রেনাল লোবিউল। আচ্ছা, তারপরে হচ্ছে রেনাল সার্কুলেশন, সেটাকে আমি আবার হচ্ছে তোমাদেরকে বলছি যে রেনাল সার্কুলেশনটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। সেখানে হচ্ছে কি ধরনের পোর্টাল সার্কুলেশন, তোমরা জানো যে দু ধরনের পোর্টাল সার্কুলেশন আছে, একটা আর্টেরিয়াল পোর্টাল সার্কুলেশন, একটা ভেনুলার পোর্টাল সার্কুলেশন। অন্যদিকে হচ্ছে সার্কুলেশন তিন ধরনের হয়, একটা সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে পোর্টাল। তো কিডনি আমাদের পোর্টাল আর্টেরিওলার সার্কুলেশনের সাবডিভিশনের মধ্যে পড়ছে। তো এটার ক্ষেত্রে কেন আমরা পোর্টাল বলছি, পোর্টাল বলি যখন আমরা হচ্ছে হার্টে যাবে যে ভেনাস ড্রেনেজটা, সেটা হচ্ছে গিয়ে তোমার দুটো হচ্ছে গিয়ে ক্যাপিলারি প্লেক্সাসের মধ্য দিয়ে পার হতে হয়। একটা হচ্ছে গ্লোমিউলার ক্যাপিলারি প্লেক্সাস, যেটা বর্মাস ক্যাপসুলের ভিতরে থাকে সেটা, আরেকটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস। আমি আবার রিক্যাপ করছি না সার্কুলেশনটা, ওটা অতটা হচ্ছে কি তোমাদেরকে সূক্ষ্মভাবে জিজ্ঞেস করা হবে না হিস্টোলজির ক্ষেত্রে, কিন্তু গ্রসের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার সাথে ওতপ্রোতভাবে যে গ্রসের যে সার্কুলেশনের সাথে হিস্টোলজির যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি একদম কমপ্লাইজড করে থাকে। সেজন্য হচ্ছে সার্কুলেশন বা রেনাল সার্কুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন বোথ অ্যাসপেক্ট, বুঝতে হবে। তো চলে যাচ্ছে আমি হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচারে। তো মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার হচ্ছে একটা কিডনি হচ্ছে অনেকগুলো মিলিয়নস অফ দ্য ইউরিনিফারাস টিউবুলস এর সমন্বয়ে তৈরি হয়, এবং ইউরিনিফারাস টিউবুলস গুলিকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি, দুটো ব্রড হেডিং এ। একটাকে বলছি আমরা নেফ্রন, আর একটাকে বলছি আমরা কালেক্টিং টিউবুলস। এই যে নেফ্রনটাকে বলা হয় দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, এবং যতগুলো মনে করো যে ইউরিনিফারাস টিউবুলস আছে ততগুলোই তো নেফ্রন থাকবে। তো ইউরিনিফারাস টিউবুলস যদি হয় 1 to 4 মিলিয়ন, সেম হচ্ছে কি নেফ্রনও থাকবে 1 to 4 মিলিয়ন। এখন নেফ্রনের মধ্যে কি কি পার্টস থাকে, আমরা হিস্টোলজির ক্ষেত্রে বলবো যে নেফ্রনের 4টা পার্টস, ঠিক আছে। সেটা হচ্ছে রেনাল কর্পাসলস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, এখানে থিন থিক আর ভাগ করব না, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, আর বলবো হচ্ছে লুপ অফ হেনলি। এগুলোর মধ্যে আবার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস এর ক্ষেত্রে থিন সেগমেন্ট, থিক সেগমেন্ট, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এর মধ্যে থিক সেগমেন্ট, থিন সেগমেন্ট, এগুলো থাকে। এখন আসো যে নেফ্রন তো দুটো জায়গাতেই থাকে, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। গ্রস পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছি যে জাক্সটামেডুলারি নেফ্রনস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্রিয়েটিং দ্য কনসেন্ট্রেটেড ইউরিন। এখন হিস্টোলজিতে কি বলছে, কর্টিক্যাল নেফ্রন গুলি আর কর্টেক্স এর মধ্যে থাকবে, সেখানে থাকবে শর্ট লুপ অফ হেনলিস extend up to the outer zone of the medulla. Very very important point, very very important point. Juxtamedullary nephron এর মধ্যে থাকবে long loops of Henle extend deep into the inner zone of the medulla accompanied by the vasa recta. Vasa recta is also very very important. অনেক সময় শর্ট নোট আসে হচ্ছে vasa recta, অনেক সময় জানতে চাওয়া হয় ওরা the lining epithelium of the vasa recta। তো vasa recta তোমরা একটু মার্ক আউট করে রাখো। এখন যে রেনাল কর্পাসলস যেগুলো আমি বললাম যে রেনাল কর্পাসলস গুলো নেফ্রনের হচ্ছে ফার্স্ট পার্ট, তো সেটার হচ্ছে কি হিস্টোলজিতে আমরা যদি ঢুকে যাই তো কি পাবো, রেনাল কর্পাসলস হচ্ছে কি ইম্পর্টেন্ট বা রেসপন্সিবল ফর দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড বা গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটাকে বলা হয়। আচ্ছা, ফিজিওলজিতে এই জিনিসগুলো আরো অনেক বেশি ক্লারিফাই হয়ে যাবে। অ্যানাটমির হিস্টোলজিতে আমরা শুধু আন্ডার মাইক্রোস্কোপে যা যা দেখতে পাই তার বেসিসে হচ্ছে কি আমরা কথা বলবো, এগুলো তুমি হিস্টোলজিতে মাইক্রোস্কোপে স্লাইডে অবশ্যই দেখতে পাবে।
আচ্ছা, আমাদের কলেজে যে স্লাইডগুলো আছে সেখানেও দেখতে পাবে কর্পাসুলস গুলো। তো কর্পাসুলস গুলো হচ্ছে কি কর্টেক্স এর মধ্যে থাকবে, মেজারমেন্ট হচ্ছে 200 মিলিমিটারস ইন ডায়ামিটার এবং দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল আর একটা হলো গ্লোমেরুলাস। বাউম্যানস যে ক্যাপসুলটা সেটা হচ্ছে blind distended end of the nephron, which converted into the cup-shaped structure by invagination of the tuft of capillaries, যেটাকে বলা হয় গ্লোমেরুলাস। এখন বাউম্যানস ক্যাপসুলের হচ্ছে দুটো লেয়ার, একটা হচ্ছে বাইরের দিকে থাকলে প্যারাইটাল লেয়ার, ভিতরের দিকে থাকলে ভিসেরাল লেয়ার। এখন ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ার এই দুটোর মাঝখানে একটা স্পেস আছে, সেটার নাম হচ্ছে বাউম্যানস স্পেস। আর প্যারাইটাল লেয়ার ভিসেরাল লেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, পাশে একটা বই রাখলে খুবই ভালো হয়। তো প্যারাইটাল লেয়ার যেটা সেটা তৈরি হবে সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম দিয়ে, ওটাকে আমরা সংক্ষেপে ক্যাপসুলার ইপিথেলিয়ামও বলে থাকি। আর ভিসেরাল লেয়ার যেটা সেটা তৈরি হবে স্পেশালাইজড ইপিথেলিয়াল সেল দিয়ে, সেটা হচ্ছে গ্লোমেরুলার ইপিথেলিয়াম। তার আরেকটা স্পেশাল নাম আছে পোডোসাইট। এখানে তোমরা একটু নোট করে নিতে পারো একটা কথা, একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে কি তোমাদের অনেকবার এসেছে পরীক্ষায়, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ইন্টার রিলেশন বিটুইন দ্য পোডোসাইট, বাউম্যানস ক্যাপসুল and endothelial cells in the glomerulus। রিটেন এসেছে, প্রফে এসেছে, ইনফ্রিকুয়েন্টলি এটা এসে থাকে। তো তোমরা হচ্ছে গিয়ে এটা আমার লেকচারের প্রসপেক্টে হচ্ছে গিয়ে প্রশ্নের উত্তরটা হচ্ছে নিজেরা হচ্ছে গুছিয়ে রাখবা। আমি আমার সাথে তোমাদের পরে আবার কখনো যদি কথা হয় তো আমি হচ্ছে তোমাদের কাছ থেকে এটা জেনে নেব যে তোমরা এটা কিভাবে লিখেছো বা কিভাবে বুঝেছো। এখন দেখো যে প্যারাইটাল লেয়ার গুলো সেটা হচ্ছে গিয়ে যে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে যে কিউবোইডাল এপিথেলিয়াম লাইনিং অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যে, যেটা থাকে ইউরিনারি পোল অফ দ্য কর্পাসুলের দিকে। আর যে ভিসেরাল লেয়ারটা থাকে যে পটোসাইটটা, সেটা আবার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে প্যারাইটাল লেয়ার এট দ্য ভাস্কুলার পোল অফ দ্য কর্পাসুলস। ঠিক আছে, তাহলে রেনাল কর্পাসুলস এর একটা ভাস্কুলার পোল আছে থ্রো, যেটা দিয়ে হচ্ছে এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিয়াল গুলো ঢুকে এবং বেরোচ্ছে। আরেকটা হচ্ছে ইউরিনারি পোল আছে, যেটার সাথে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস গুলো অ্যারাইজ করছে। আর দুটোর মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়ে গেল সেটা হচ্ছে বাউম্যানস স্পেস। আচ্ছা, এখন আসো হচ্ছে গ্লোমেরুলাস। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে কি তোমার গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা কি? এটা হচ্ছে টাফ অফ অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক অফ দ্য ক্যাপিলারি সাপ্লাইড বাই এন এফারেন্ট আর্টেরিয়ল, এবং যার ডায়ামিটারটা অনেক বড় থাকে, এবং ইফারেন্ট আর্টেরিয়ল সেটা হচ্ছে ড্রেন হবে, তার ডায়ামিটারটা হচ্ছে ছোট থাকে। গ্লোমেরুলার ক্যাপিলারিজ গুলো হচ্ছে ফেনাস্ট্রেটেড এন্ডোথেলিয়াম দিয়ে কভার করা থাকে। আর ক্যাপিলারি নেটওয়ার্ক যেটা সেটা আবার সাপোর্ট হবে আরেক ধরনের স্পেশালাইজড কানেকটিভ টিস্যুতে সেল, যাকে আমরা মেসেঞ্জিয়াল সেল বলে থাকি। এগুলো হচ্ছে স্টিলেট সেল বলে। এগুলোর মধ্যে কন্ট্রাকটাইল এবং ফ্যাগোসাইটিক প্রপার্টিজ বোথ প্রপার্টি থেকে থাকে। আর এগুলো হচ্ছে আমাদের গ্লোমেরুলার যে ফিল্ট্রেট থাকে সেটাকে ক্লিনিং এর ক্ষেত্রে এটা ইনভলভ থাকে। Glomerular capillary গুলো closely invested with podocyte of visceral layer of the renal corpus। সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। আর নিউমারাস নিউক্লিয়াই, সেটা হচ্ছে কি আমরা যখন হিস্টোলজির স্লাইড দেখবো তখন দেখবো যে প্রচুর পরিমাণে নিউক্লিয়াই, যে হিউজ নাম্বারস অফ দ্য নিউক্লিয়াই থাকে, সেটা হচ্ছে গিয়ে তোমার গ্লোমেরুলাস গুলোর সেকশন করলে আমরা সেগুলো পাবো। সেগুলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, মেসেঞ্জার সেল এবং পোডোসাইটের ক্ষেত্রে আমরা পাওয়া যায়। সেগুলো কেমন ধরনের থাকে? লার্জ ওভাল পেল স্টেইনিং নিউক্লিয়াই। ঠিক আছে, এগুলো কিন্তু সবই হচ্ছে কি আমাদের ছবিতে থাকতে হবে, ছবিতে এগুলো থাকতে হবে। আমরা আমি যদি বাস্তবতার খাতির কথা বলি তো আমরা যে স্লাইড গুলো দেখবো সেখানে আমরা নেফ্রনের যে বিভিন্ন ধরনের পার্টস আছে হ্যাঁ ভালোভাবে দেখা যাবে, রেনাল কর্পাসস দেখা যাবে, বাউম্যানস ক্যাপসুল, কিন্তু তার ভিতরের যে স্ট্রাকচার গুলো সেগুলোতে আমরা চলে গেলাম একদম ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা, কিন্তু আমাদেরকে ছবি আঁকাটা জানতে হবে, ছবি আঁকাটা শিখতে হবে। তারপরে নেক্সট আসো হচ্ছে পডোসাইট। পডোসাইট গুলো কি? এগুলো হচ্ছে ভিসেরাল লেয়ার, যে রেনাল কর্পাসুলস এর মধ্যে যেটা আমি যে বললাম যে দুটো লেয়ার থাকে, একটা প্যারাইটাল লেয়ার এবং একটা ভিসেরাল লেয়ার। তো ভিসেরাল লেয়ারের সেল গুলো হচ্ছে গিয়ে পডোসাইট। এখানে হচ্ছে কি অনেকগুলো হচ্ছে রিটেন কোয়েশ্চেন আসে, শুধুমাত্র ড্রয়েন লেভেলও আসে, বিভিন্ন ভাবে বিভিন্ন ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন আসতে পারে, শর্ট নোটসও আসতে পারে। তো জিস্ট কথা যেটা হচ্ছে যে সেটা হলো যে তাদের অনেক ধরনের লং সাইটোপ্লাজমিক প্রসেস থাকে। প্রথমত এই প্রসেস গুলোকে আমরা প্রাইমারি প্রসেস বলবো। একটা সেল বডি তার থেকে অনেকগুলো প্রাইমারি প্রসেস বের হয়ে যায়, প্রাইমারি প্রসেস থেকে এগেইন আবার ইনভেজিনেশন হয় সেকেন্ডারি প্রসেস। দেখা যায় যে একটা গ্লোমেরুলাসের সেল বডি থেকে যে সেকেন্ডারি প্রসেস বেরোলো সেটা আবার অ্যানাদার গ্লোমেরুলাসের
যে সেকেন্ডারি প্রসেসের মধ্যে আবার ইন্টারডিজিটেড হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে ইন্টারডিজিটেড হয়ে যাচ্ছে। তো দুটো জিনিসের মধ্যে যখন ইন্টারডিজিটেশন হবে তখন স্বাভাবিকভাবে তার ভিতরে একটা স্পেস তৈরি হবে, সেই স্পেসটার নাম হচ্ছে ফিল্ট্রেশন স্লিট। এবং তার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে, যে এই ফিল্ট্রেশন স্লিট গুলো একটা যে স্লিট পোরের উপরে ব্রিজিং করে থাকে। এবং আমরা যে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলি, ফিজিওলজিতে এই জিনিসগুলোর হচ্ছে মেকানিজম পড়বা, আর অ্যানাটমিতে জিনিসগুলোর হচ্ছে স্ট্রাকচারস এবং হচ্ছে তো মরফোলজিটা জানতে হবে। তো তোমার যে গ্লোমেরুলার ফিল্টারের যে কম্পোনেন্ট গুলি থাকে তার মধ্যে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো নেক্সট হচ্ছে কি তোমাদেরকে ভাইবা এবং রিটেন দুটো জায়গাতেই জিজ্ঞেস করতে পারে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট গুলো যে পাস করবে তাদের লেয়ার গুলো ধারাবাহিকভাবে বলো কি কি। প্রথমেই আমরা বলে নিই, তাহলে আমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, দেন বলবো যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। যখনই একটা ক্যাপিলারি থাকবে তার একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, আর এখানে এডিশনাল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ফিল্ট্রেশন স্লিট। আর ফিল্ট্রেশন স্লিটটা কিভাবে তৈরি হলো, আমি বলেছি যে গ্লোমেরুলাসের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে, তার নাম হচ্ছে পোডোসাইট। পোডোসাইটের একটা সেল বডি থাকে, তার থেকে প্রথমে বের হবে একটা প্রাইমারি প্রসেস। সেল বডি প্রাইমারি প্রসেস বেসমেন্টকে টাচ করবে না, মনে রাখতে হবে। আর যে প্রাইমারি প্রসেস থেকে ইনভেজিনেশন করবে, সেকেন্ডারি প্রসেস তৈরি হবে, সেটা নেক্সট আরেকটা সেল বডির থেকে বের হয়ে যাওয়া সেকেন্ডারি প্রসেসের সাথে ইন্টারডিজিটেশন করবে, এন্ড তার ফাঁকে হচ্ছে গিয়ে তোমার ফিল্ট্রেশন স্লিটটা মানে একটা স্পেস তৈরি করবে। তো এগুলো হচ্ছে কি বোঝার বিষয়, বইয়ের মধ্যে অনেক হেফাজত করে লেখা আছে, কিন্তু ধীরে সুস্থে কথাটা মিলিয়ে বই দেখলে, লেকচারটা শুনে বই দেখলে তোমাদের মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে গ্লোমেরুলার ফিল্টারটা বললাম, যে ফিল্টারের যে তিনটা পর্দা পার হয়ে গেল, তাদের যে কেমিক্যাল কম্পোজিশন অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে এটার কম্পোজিশন গুলো ব্লাড প্লাজমার যে প্রোটিন থাকে তার কম্পোজিশনের সাথে সিমিলার হয়ে থাকে, ব্লাড প্লাজমার সাথে হচ্ছে সিমিলার হয়ে থাকে, এবং এখানে কোনো প্লাজমা প্রোটিন থাকে না। আচ্ছা, নেক্সট যে নেফ্রনের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের কি ছিল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল গুলো কি হবে, সেটার হচ্ছে গিয়ে আমাদের লাইনিং এপিথেলিয়া জানতে হবে। তোমরা গ্রস পড়তে গিয়ে হয়তো তোমাদেরকে একবার বলা হয়েছে বা তোমরা পড়েছো যে তার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এবং যে তার যে লুমিনাল সারফেসটা আছে তার দিকে অনেকগুলো মাইক্রোভিলাই থাকে, বা এগুলোকে আমরা বলি ব্রাশ বর্ডার ইন অ্যাপিয়ারেন্স থাকে। আচ্ছা, এখন হচ্ছে কি তোমার যে বেসাল সারফেস অফ দ্য এপিথেলিয়াম গুলো আছে তার মধ্যে হচ্ছে কি একটা স্ট্রায়াশন দেখা যায়। আমি বলেছি বিভিন্ন জায়গার প্রসপেক্টে হিস্টোলজিতে তোমরা স্ট্রায়াশন কথাটা অনেক জায়গাতেই পাবা, কিন্তু দ্য কজ অফ দ্য স্ট্রায়াশন, দ্য ফর্মেটিভ যে কজ গুলো থাকে কেন স্ট্রায়াশন দেখা যায় তার কারণ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নটা। তো এখানে হচ্ছে গিয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যে লুমিনাল সারফেসে যে মাইক্রোভিলাই আছে বা ব্রাশ বর্ডার আছে, তার বেসাল এরিয়ার দিকে যে স্ট্রায়াশনটা দেখতে পাচ্ছি তার কারণটা কি, তার কারণটা হচ্ছে যে লংজিটিউডিনাল অ্যালাইনমেন্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়া। তো লংজিটিউডিনাল অ্যালাইনমেন্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়ার কারণে এই স্ট্রায়াশন গুলো দেখা যায়। এখানে হচ্ছে 75% ওয়াটারস এবং ইলেকট্রোলাইটস গুলো রিঅ্যাবসর্ব হয়ে যাচ্ছে, এবং এখানে কিছু সিলেক্টিভ রিঅবজর্পশনের জন্য রেসপন্সিবল হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আর এটা আরো কিছু মেটাবোলাইটস কে এক্সক্রিট করে, যেমন ডাই, ড্রাগস, এগুলো। তো ফিজিওলজিতে গিয়ে তোমাদের এগুলো সম্পর্কে আরো অনেক ডিটেইলসে পড়বা, অ্যানাটমি হিস্টোলজিতে আশা করি আমি যতটুকু বলেছি দ্যাটস এনাফ। নেক্সট যে আমাদের পয়েন্ট সেটা হচ্ছে লুপ অফ হেনলি। লুপ অফ হেনলিটা অ্যারাইজ করবে কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস ইন দা কর্টেক্স এর মধ্যে, এবং ডাউন ইনটু দা মেডুলা কি হিসেবে ডাউন হয়ে যায়, ডিসেন্ডিং লিম্ব হিসেবে ডাউন হয়ে যাবে। এখানে হচ্ছে গিয়ে লুপ অফ হেনলির আবার থিন সেগমেন্ট, থিক সেগমেন্ট। তো থিন সেগমেন্ট অফ দ্য লুপ অফ হেনলি সেটা লাইনিং যা, থিক সেগমেন্ট অফ দ্য লুপ অফ হেনলি লাইনিং তো তা হবে না, তার জন্যই তো এটা ডিফারেন্স, এটা থিন সেগমেন্ট, এটা থিক সেগমেন্ট। মনে রাখবা থিন মানে হচ্ছে সিম্পল স্কোয়ামাস, থিন মানে পাতলা, এটা স্কোয়ামাস। আর যেটা থিক সেগমেন্ট সেখানে থাকবে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, এবং যেখানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকবে থিক সেগমেন্টের দিকে সেটা ইমপারমেবল টু ওয়াটার, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। লুপ অফ হেনলি গুলো ক্লোজলি অ্যাসোসিয়েটেড হবে হচ্ছে ক্যাপিলারি লুপ অফ দ্য ভাসারেক্টা। শর্ট নোট আসে ভাসারেক্টা পরীক্ষায় হামেশাই আসে। তো এখান থেকে হচ্ছে গিয়ে লিখবা যে লুপ অফ হেনলি গুলো ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাপিলারি লুপস অফ দ্য ভাসারেক্টা। এই ভাসারেক্টা গুলোর হচ্ছে কি অসমোটিক গ্রেডিয়েন্ট অফ দ্য ইন্টারস্টিশিয়াম অফ দ্য মেডুলার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বা রেসপন্সিবল রোল প্লে করে থাকে। আচ্ছা, এখানে যে মেকানিজমটা থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম, এটা এখানে কাজ করে। অনেক সময় জিজ্ঞেস করে থাকে ভাইবার ক্ষেত্রে মাঝে মাঝে।
এখন আসো ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ডিস্টাল কনভলিউটেড টিউবুল তাহলে কোথায় আমরা বেশি পাবো, কোথায় আমরা কম পাবো? ডিস্টাল কনভলিউটেড টিউবুল হচ্ছে শর্টার এবং লেস কনভলিউটেড দেন দা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এবং আমরা কর্টেক্সে এটা পাবো। এটা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এবং প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সাথে একটা বেসিক ডিফারেন্স হিস্টোলজিতে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করা হবে, সেটা কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে দেখো যে সিলেক্টিভ রিঅবজর্পশন হয়ে থাকে, এটার জন্য রেসপন্সিবল 75% ওয়াটার এবং ইলেক্ট্রোলাইটস, সেটা রিঅবজর্পশন হয়ে থাকে। কেন? কারণ হচ্ছে ব্রাশ বর্ডার আছে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলের কাছে আস্তে আস্তে দেখবা যে ব্রাশ বর্ডার নাই, তাহলে দেয়ার ইজ নো ব্রাশ বর্ডার। তাহলে যে যে ফাংশনগুলো হয়েছিল, যে যে কাজগুলো সাধন হয়েছিল ডিউ টু দ্য ব্রাশ বর্ডারের কারণে, তাহলে সেই কাজ হবে না ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, যেহেতু অ্যাবসেন্স অফ দ্য ব্রাশ বর্ডার। এভাবে মনে রাখলে ভালো হবে। তাহলে এটা হচ্ছে কি কাজ করে? তার কাজ হচ্ছে গিয়ে অ্যাসিড বেস ব্যালেন্স যে বডি ফ্লুইডসে, সেটা হচ্ছে গিয়ে মেইনটেইন করে থাকে। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে রিঅবজর্পশন এবং সিক্রেশন হয়, তার জন্য একটা হরমোন হচ্ছে রেসপন্সিবল। সেই হরমোনটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন, এবং সেটা হচ্ছে কি সিক্রেটেড হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। চলে আসো কালেক্টিং টিউবুলস এবং কালেক্টিং ডাক্টের মধ্যে। কালেক্টিং টিউবুলসটা শুরু হবে কোথা থেকে? বিগিনস ইন দ্য মেডুলারি রে অ্যাজ দ্য কন্টিনিউশন অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এখন মেডুলারি রে আমরা কোথায় পেয়েছিলাম? মেডুলার মাথা থেকে কোনো কিছু হারিয়ে গেলে চলবে না। তো মেডুলারি রে আমাদের ছিল কোথায়? মেডুলারি রে আমাদের ছিল কর্টেক্সের দিকে, কারণ মেডুলাতে থাকে পিরামিড, তার বেজের থেকে যে মেডুলারি টিস্যুগুলো হচ্ছে কি কর্টেক্সের আউটার বর্ডার পর্যন্ত অ্যারাইজ করছে, সেটার নাম হচ্ছে মেডুলারি রে। তাহলে কালেক্টিং টিউবুলস গুলো বিগিন হচ্ছে মেডুলারি রে থেকে, কি হিসেবে? এজ এ কন্টিনিউশন অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এবং এটা যখন as it enters the medulla, it is joined by the several other collecting tubules, এবং সেটা দিয়ে তৈরি করে একটা বড় একটা ডাক্ট। সেই ডাক্টটার নাম কি? ডাক্ট অফ বেলিনি। কোথায় আবার বলেছিলাম ডাক্ট অফ বেলিনির কথা? এই যে রেনাল পেপিলা, সেটা হচ্ছে কি রিসিভ বাই হচ্ছে কি তোমার অ্যাপেক্স অফ দ্য পিরামিড। তো সেইখানে হচ্ছে কি অনেকগুলো ডাক্ট অফ বেলিনি থাকে। তো ওখানে আসলো যে তার কন্টিনিউশন হয়ে সে হচ্ছে কি অনেকগুলো কালেক্টিং টিউবুল, যেগুলোকে হচ্ছে লার্জার ডাক্ট, সেটা হচ্ছে ডাক্ট অফ বেলিনি অথবা পেপিলারি ডাক্ট। তারপরে তো হচ্ছে গিয়ে সেই ট্র্যাডিশনাল কথা রেনাল পেপিলা, তারপর হচ্ছে মাইনর কেলিক্স, মেজর কেলিক্স, রেনাল পেলভিস। তো কালেক্টিং টিউবুলস গুলির কিভাবে লাইনিং এপিথেলিয়া হবে, সেটার হচ্ছে কি সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম উইথ ডিস্টিংক্ট সেল বাউন্ডারিজ এন্ড ক্লিয়ার পেল সাইটোপ্লাজম। এখন পেপিলারি ডাক্টস গুলো হচ্ছে কি লার্জার ওয়াইডার থাকবে, এবং তার মধ্যে হচ্ছে গিয়ে কিছু টল কলামনার সেল থাকবে। এখানে সব সাইটোপ্লাজম, এখানকার সাইটোপ্লাজমের থেকে ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার বা হিস্টোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য পার্টিকুলার এরিয়ার সাইটোপ্লাজম। তো এটার হচ্ছে গিয়ে পেল স্টেনিং থাকে। আচ্ছা, এখন হচ্ছে এইটার ফাংশন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুলস এর ফাংশন হচ্ছে একদম লাস্ট পার্ট অফ দা, তারপরে রেনাল পেলভিস ও ইউরিটার হয়ে চলে যাচ্ছে। তো এটা দিয়ে তো অনেকটা বোঝা যায় যে এটার কাজ কি হবে। তাহলে এটার কাজ হবে কনসেন্ট্রেশন অফ দা ইউরিন করা, মানে কনসেন্ট্রেটেড ফাংশন। আচ্ছা, এত কিছু বলার পরে একটা স্লাইড দেখার পরে আমি কি বলবো? যে কিডনির স্লাইডটা, দিস ইজ দ্য স্লাইড অফ দ্য কিডনি, এবং তার কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু আইডেন্টিফাইং পয়েন্ট তো বলতে হবে। তো কি লিখবো আমরা? তো বলবো যে কিডনিতে হচ্ছে কি প্রেজেন্স থাকে কালেক্টিং টিউবুলস, যেগুলো লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, এন্ড কালেক্টিং ডাক্টস, যেগুলো লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। তারপর হচ্ছে থিন সেগমেন্ট অফ দ্য লুপ অফ হ্যানলি থাকবে, যেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। থিক সেগমেন্ট অফ দ্য লুপ অফ হ্যানলি থাকবে, যার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। এগুলো সব এক লাইনে হবে, এবং 3টা থেকে 4টার বেশি আইডেন্টিফাইং পয়েন্ট তোমরা লিখতে যাবে না। এবং হচ্ছে ভাষার একটা থাকে। এখন গ্রসে আমি একবার বলেছি, তাও আমি হিস্টোলজিতে আবার রিপিট করছি, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফর ভাইবা, ফর রিটেন, ফর এভরিথিং। সেটা হচ্ছে শর্ট নোট অফ দ্য juxtaglomerular apparatus। এটা বলতে তুমি কি বুঝো? Juxtaglomerular apparatus is nothing but the accompany of 3 type of different cells। juxtaglomerular apparatus গুলো ইনভলভ থাকে রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার, এবং 3টা কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে। একটা হচ্ছে juxtaglomerular, তার নাম অনুযায়ী একটা সেল, একটা হচ্ছে মেকুলা ডেন্সা সেল, আর একটা হচ্ছে ল্যাসিক অর পলকিসেন্ট সেল। তো juxtaglomerular যে সেলটা থাকে, সেটা আসলে এক ধরনের মডিফাইড স্মুথ মাসেল সেল, টিউনিকা মিডিয়া অফ দ্য এফারেন্ট আর্টারিওলের মধ্যে। তো বমেস ক্যাপসুলের মধ্যে আছে গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস, সেখানে আছে এফারেন্ট এবং ইফারেন্ট। তোমরা জানো যে ক্যাপিলারি লাইনিং
তিন ধরনের, সেটা হচ্ছে টিউনিকা একই রকম, মানে সব ধরনের ভেসেলেরই টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। তো এখানে যে টিউনিকা মিডিয়া থাকবে স্বাভাবিকভাবেই এখানেও স্মুথ মাসেল সেল থাকার কথা, কিন্তু সেই স্মুথ মাসেল সেলগুলো স্মুথ মাসেল সেল হিসেবে থাকে না, তারা মডিফিকেশন হয়ে যায়, মডিফিকেশন হয়ে এক ধরনের স্পেশাল টাইপ অফ সেল তৈরি করে, তার নাম হলো জাক্সটাগ্লোমেরুলার সেল। কম্পোনেন্ট তো দুটো আছে, একটা হচ্ছে এফারেন্ট কম্পোনেন্ট, একটা হচ্ছে ইফারেন্ট কম্পোনেন্ট। তো কোথায় এটা থাকবে? এফারেন্ট কম্পোনেন্টের টিউনিকা মিডিয়ার স্মুথ মাসেল সেলগুলো। তো প্রতিটা পয়েন্ট, প্রতিটা কথাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইবার জন্য। এবং এগুলো হচ্ছে কি গ্রসেও বলেছি যে কিছু সাবস্টেন্স রিলিজ করে, সেটা হচ্ছে রেনিন। একজন গ্রসে আমাকে স্টুডেন্টরা কোয়েশ্চেন করেছিল যে রেনিনকে আমরা এনজাইম বলবো নাকি রেনিনকে আমরা হরমোন বলবো। আসলে হচ্ছে রেনিন এনজিওটেনসিন মেকানিজম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য যখন আমরা বলি তখন রেনিন রিলিজ, আমরা সচরাচর অভ্যস্ত রেনিন এনজাইম বলে, কিন্তু আমরা যখন আবার ট্রেডিশনালি বলি যে কিডনি থেকে যে রিলিজ হচ্ছে অ্যাক্টিভ হরমোন রেনিন। ঠিক আছে, তো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। এখন তোমরা যদি রেনিন এনজিওটেনসিন মেকানিজমের রেনিন বলো তখন এনজাইম বলো, আর যদি যখন বলবা যে কিডনি থেকে অ্যাক্টিভ ফর্মে হচ্ছে গিয়ে যে সাবস্টেন্স রিলিজ হচ্ছে সেটা হচ্ছে রেনিন হরমোন, তখন তার অ্যামাইনো অ্যাসিড নাম্বার হয়ে যাচ্ছে 340। ঠিক আছে, তো ক্যারি করলে অ্যাক্টিভ হয়ে গেলে তখন আমরা তাকে আবার হরমোনও বলে ফেলি। The juxtaglomerular সেলগুলো হচ্ছে সেন্সিটিভ ফর দ্য ব্লাড প্রেশারস বা এফারেন্ট আর্টেরিয়ালগুলো, সেখানে যেটা বলা হয় সেটা হলো যে মেকানোরিসেপ্টর। চলে আসো মেকুলা ডেন্সা। মেকুলা ডেন্সা গুলো কি? এটা হচ্ছে স্পেশালাইজড রিজনের ওয়াল ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, যখন জাক্সটাগ্লোমেরুলার সেলগুলোর সাথে ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা একদম মানে জাক্সটাগ্লোমেরুলার সেলস অফ দ্য এফারেন্ট আর্টেরিয়ালের সাথে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের একটা ইন্টিমেট একটা কন্ডিশনে চলে আসে, কন্টাক্টে চলে আসে, তখন সেই রিজনে মেকুলা ডেন্সা বা স্পেশাল টাইপ অফ সেল তৈরি হয়। এই সেলগুলো হচ্ছে গিয়ে টলার থাকে এবং তারা নিউক্লিয়ার গুলো খুব ডেন্সার থাকে, তার থেকে নাম হয়েছে মেকুলা ডেন্সা। এবং এরা একটার সাথে আরেকটা খুব বেশি ক্লোজ থাকে এবং বেসমেন্ট মেমব্রেনটা খুবই পাতলা থাকে, ভেরি থিন। The cells of the macular densa are sensitive কি? সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সোডিয়াম আয়নের জন্য, এবং এটাকে বলা হয় যে কেমোরিসেপ্টর বা অসমোরিসেপ্টর হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে গিয়ে লেসিক সেল। লেসিক সেলগুলো কি? এক্সট্রা, এটা পুরোটাই হচ্ছে আসলে এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। এটা ভাস্কুলার পোল অফ দ্য রেনাল কর্পাসের সাথে ক্লোজ ইন্টার রিলেশন থাকে মেকুলা ডেন্সা, তার সাথে হচ্ছে কি থাকে লেসিক সেলস। ঠিক আছে, তো ফাংশন কি? ফাংশনটা আসলে নিয়ে কন্ট্রোভার্সি আছে, পুরোপুরি তার ফাংশনটা এখনো জানা হয় নাই, তবে ধরা হয় যে যে ইরিথ্রোপয়েটিনটা রিলিজ হয়ে যায় এখান থেকে, এবং তোমরা জানো ইরিথ্রোপয়েটিনের ফাংশন হচ্ছে ম্যাচুরেশন অফ দ্য রেড ব্লাড সেল বা ইরিথ্রোপয়েটিক ফাংশন। এখন আমরা চলে যাচ্ছি কিডনি। মোটামুটি হিস্টোলজি আমি যতটুকু 8 ঘন্টায় বলার চেষ্টা করলাম, তারটা মানে সেগুলোর সাথে বইয়ের কোরিলেশন করে পড়লে বোধহয় তোমাদের কিছুটা কনসেপশন হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউরেটার। ভেরি ইজি এবং শর্ট একটা টপিক সিউরিনারি সিস্টেমে, সেটা হচ্ছে ইউরেটার। অলমোস্ট আমি গ্রস পড়াতে গিয়ে হিস্টোলজিও বলে ফেলেছিলাম। তো ইউরেটারে আমি আবার আসি, তার আগে আমি বলে নিই কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ইউরেটার থেকে আসে। প্রথমে যদি যার ইউরেটারের স্লাইড পড়বে তাকে অবশ্যই ইউরিনারি ব্লাডারকে ফেস করতে হবে, যার ইউরিনারি ব্লাডারের হিস্টোলজি স্লাইড আসবে তাকে ইউরেটারকেও ফেস করতে হবে। দুটো হচ্ছে কি একটার সাথে আরেকটা একদম ইন্টার রিলেটেড। তো কি বলবো আমরা ইউরেটারের মধ্যে? ইউরেটার হচ্ছে কি একটা ফাইব্রোমাসকুলার টিউব, সেটা গ্রস পড়ানোর সময় আমরা বলেছিলাম, এবং এটা হচ্ছে একটা প্যাসেজ যেটা দিয়ে হচ্ছে প্রোডাক্টেড ইউরিনটা হচ্ছে কি পাস করবে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার আমরা ক্রস পড়াতে গিয়ে বলেছিলাম যে স্ট্রাকচারের মধ্যে কন্ট্রোভার্সি আছে, কোন অথর বলছেন যে 4টা লেয়ার, কোন অথর বলছেন 3টা লেয়ার, কিন্তু হিস্টোলজিতে আমরা কোনো ধরনের কন্ট্রাডিকশনে যাব না, আমরা ডিরেক্টলি বলবো যে ইউরিনারি সিস্টেমের সমস্ত কিছুর হচ্ছে কি লেয়ার 3টা, এখানে সাবমিউকোসাটা আমরা বাদ দিয়ে দিব, টোটালি বাদ। তাহলে কি কি বলবো? একদম ইনার টু আউটারে যদি যাই তাহলে বলবো যে মিউকোসা, তারপর বলবো মাসেল কোট, তারপর বলবো অ্যাডভেন্টেশিয়া। এখানে কিন্তু আমরা সেরোসা বলার কোনো হচ্ছে গিয়ে এক্সকিউজ নাই, সো আমাদেরকে সরাসরি বলতে হবে অ্যাডভেন্টেশিয়া। মিউকোসাতে আমরা কি বলবো? মিউকোসার লাইনিং এপিথেলিয়া বলবো, সেখানে হচ্ছে গিয়ে ল্যামিনা প্রোপ্রিয়া এবং লাইনিং এপিথেলিয়া। তো লাইনিং এপিথেলিয়ার মধ্যে থাকে ট্রানজিশনাল এপিথেলিয়া। যখনই তুমি ট্রানজিশনাল এপিথেলিয়াম একবার বলে ফেলবা তো তোমাকে তখন ট্রানজিশনাল এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স ফিচার বলতে হবে, এবং আর কোথায় কোথায় ট্রানজিশনাল এপিথেলিয়াম পাওয়া যায় সেটাও হচ্ছে কি তোমাকে বলতে হবে। তো ট্রানজিশনাল এপিথেলিয়াম সম্পর্কে আমার গ্রসে একবার বলা হয়েছে, তবু হিস্টোলজি ক্লাসের প্রেক্ষিতে আমি বলি যে ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে এমন টাইপ অফ এপিথেলিয়াম যেখানে 4 to 6 লেয়ারের সেল থাকে,
এবং হচ্ছে গিয়ে যে সুপারফিশিয়াল সেলগুলোকে যদি বাদ দিই, তো নিচের সেলগুলোর মধ্যে হচ্ছে কলামনার কিউবিডালের হচ্ছে গিয়ে একটা মিশ্রণ থাকে সেলগুলো, এবং ওদের হচ্ছে যে হাইট গুলো, সেলের হাইটটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট থাকে, সেল হাইটটা লেয়ার অনুযায়ী। এবং সবচেয়ে সুপারফিশিয়ালে যে সেলগুলো থাকে তারা হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার ক্যারি করে। তাদের দেখতে হচ্ছে ডোম শেপ, এবং তাদের যখন আমরা তো জানি যে হচ্ছে তাদের ফাংশন, ট্রানজিশনাল এপিথেলিয়ামের ফাংশন হচ্ছে কি তোমার ডিস্টেনশন ফাংশন এবং হচ্ছে গিয়ে প্রিভেন্ট দ্য রিঅ্যাবজর্পশন ফাংশন। তো সেটা কিভাবে করে, যে আমরা একটার সাথে আরেকটা হচ্ছে কি তোমার টাইট জাংশন দিয়ে লাগানো থাকে। জাংশনাল টিস্যু পড়ানোর সময় তোমাদেরকে বলেছি যে অনেক ধরনের জাংশনাল কমপ্লেক্স আছে, তার মধ্যে এখানে যে ডোম সেলগুলো থাকবে তার একটার সাথে আরেকটার মধ্যে টাইট জাংশন থাকে। তো টাইট জাংশন যেখানে যেখানে থাকবে সেখানে তো আর কোনো ধরনের রিঅ্যাবজর্পশন অ্যাবজর্পশনের প্রয়াস নেই, তো প্রিভেন্ট করবে হচ্ছে রিঅ্যাবজর্পশন। আর ডিস্টেনশন বা অ্যালাউ ডিস্টেনশন কিভাবে করছে, এই ডোম সেলগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার কি, যখনই হচ্ছে কন্টেন্ট এখানে বেশি হয়ে যাবে তখন সেটা আমব্রেলার মতো ছড়ায় যেতে পারে। যে কারণে আমরা ট্রানজিশনাল এপিথেলিয়ামের ফাংশন শুধু প্রিভেন্ট দ্য রিঅ্যাবজর্পশন বলে থেমে যাব না, আমরা বলবো যে অ্যালাউ দ্য ডিস্টেনশন। আচ্ছা, আসো মাসল কোটে। মাসল কোট পড়ানোর সময় আমি গ্লসেও বলেছি যে ইউরেটারকে আমরা দুটো ভাগে ভাগ করে নিব, সেটা হচ্ছে কি আপার 1/3 এবং লোয়ার, আপার 2/3 এবং লোয়ার 1/3। আপার 2/3 এর হচ্ছে লাইনিং এপিথেলি এক ধরনের, আপার 1/3 এর হচ্ছে যেটা হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট, মাসকুলার অ্যারেঞ্জমেন্ট, সরি লাইনিং এপিথেলি না, মাসকুলার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি আরেক ধরনের। তো আপার 2/3 এর মধ্যে হচ্ছে দুটো লেয়ার পাবো, সেই দুটো লেয়ার হচ্ছে ইনার লংগিটিউডিনাল, আউটার সার্কুলার, ইনার লংগিটিউডিনাল, আউটার সার্কুলার। আর লরের মধ্য দিয়ে সেটাকেই বলে ফেলবা যে ইনার লংগিটিউডিনাল, মিডল সার্কুলার এন্ড আউটার লংগিটিউডিনাল। বা সেটাই হচ্ছে গিয়ে পার্থক্য মাসকুলার কোটের মধ্যে। এবং যে মাসল কোটটা থাকে সেটা কেমন থাকে, এখানে হচ্ছে কি ইউরিনারি ব্লাডারের স্লাইডের সাথে তোমাকে হচ্ছে কি ভাইবাতে জিজ্ঞেস করবে যে এখানে যে মাসল কোটটা থাকে সেটা যে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, যে দিস ইজ দ্য স্লাইড অফ ইউরেটার এবং দিস ইজ দ্য স্লাইড অফ ইউরেটার, অলমোস্ট অল দ্য সেম থিং, একই জিনিস। তখন বলবা যে ইউরেটারের যে মাসল কোটটা থাকে সেটা অনেক থিন থাকে, আর ইউরিনারি ব্লাড এত বড় একটা ভিসেরা আর একটা হচ্ছে ছোট্ট একটা টিউব, তো দুটার মধ্যে তুলনা করলে একটার মধ্যে তো মাসল টিস্যু কম থাকবে, একটাতে মাসল টিস্যু অনেক বাল্কি থাকবে। তো স্বাভাবিকভাবে ইউরিনারি ব্লাডারের মাসল কোটটা অনেক থিক হবে আর ইউরেটারের মাসল কোটটা অনেক থিন হবে। অ্যাডভেন্টেশিয়া, এটা হচ্ছে বাইরের দিকের একটা কোট, লাস্ট মোস্ট, সেটা হচ্ছে তোমার লুজ কানেকটিভ টিস্যু থাকে, সেখানে ব্লাড ভেসেলস থাকে, লিম্ফেটিক্স এন্ড নার্ভস থাকে। আচ্ছা, এই হলো কি ইউরেটার, খুবই ছোট্ট শর্টকাট একটা টপিক। তারপরে চলে আসছো ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের মধ্যে আমরা বলি যে একটা হচ্ছে ফাইব্রোমাসকুলার ব্যাগ, সেটার মধ্যে হচ্ছে গিয়ে রিজর্ভ, মানে ইউরিনটা হচ্ছে গিয়ে সেখানে থাকে, জমা হয় এবং পরে পার ইউরেথ্রা বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। আচ্ছা, তাহলে ইউরেটারের থেকে যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে হোয়াট আর দ্য আইডেন্টিফাইং পয়েন্টস অফ হিস্টোলজিক্যাল স্লাইড অফ ইউরেটার। কি বলবো, প্রথমেই বলবো যে লাইনিং এপিথেলিয়াম ইজ ট্রানজিশনাল এপিথেলিয়াম, তারপর লোমেনটা যেটা থাকে সেটা স্টারশিপ লোমেন, আর মাসল কোটটা যেটা বললাম সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে আপার 2/3 এর ক্ষেত্রে 2 লেয়ার আর লোয়ার 1/3 এর ক্ষেত্রে 3 লেয়ার। ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আমরা কি বলবো, ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আমরা বলবো তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে ইনার মিউকোসা, মিডল হচ্ছে মাসকুলার কোট, আর হচ্ছে অ্যাডভেন্টেশিয়া। তো মিউকোসাটার মধ্যে কি থাকে, ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, ট্রানজিশনাল এপিথেলিয়ামকে আমরা ইউরেথেলিয়াম বলতে পারি। সেই অ্যাগেইন ট্রানজিশনাল এপিথেলিয়ামের কি কি ফাংশন, ঠিক একই আগের মতোই কথা ইউরেটারের মধ্যে যা বলেছো। মাসল কোটের মধ্যে শুধুমাত্র বলবা যে এখানে হচ্ছে স্মুথ মাসল ফাইবার গুলো লুজলি অ্যারেঞ্জ, থিক কোট সেটা, এবং হচ্ছে ইনার লংগিটিউডিনাল, মিডল সার্কুলার এবং আউটার লংগিটিউডিনাল মাসল কোট। তারপরে হচ্ছে এখানে যে মাসল ফাইবারস গুলো অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, সেটা হচ্ছে কি একটা ইন্টারনাল স্ফিংটার তৈরি করছে। অ্যাডভেন্টেশিয়াতে গিয়ে বলবা মেটোফাইব্রোলাস্টিক কানেক্টিভ টিস্যু, যেটা ব্লাড ভেসেলস, নার্ভস এন্ড লিম্ফেটিক্স ক্যারি করে। সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, সেটা কিন্তু আপার মেসোথেলিয়াম অফ দ্য পেরিটোনিয়াম থেকে আসে, ডেরাইভড। সেজন্য হচ্ছে গিয়ে এখানে আর অ্যাডভেন্টেশিয়া না, সুপিরিয়র সারফেসের দিকে সেখানে আমরা সেরোসা পাই। একইভাবে যদি আমরা কালেকটিভলি হোয়াট আর দ্য আইডেন্টিফাইং ফিচার্স অফ দ্য ইউরিনারি ব্লাডার বলতে চাই, তো কি বলবো, তো বলবো যে সেখানে হচ্ছে transitional epithelium, lining epithelium, thick muscle coat made up of discrete bundles of the smooth muscle separated by the connective tissue. Glands থাকবে না, glands are absent. লাস্ট সেটা হলো আমার ইউরেথ্রা। সেটাতে আমরা কি বলবো, ইউরেথ্রাটা হচ্ছে দুটো ভাগে ভাগ করে ফেলছি, সেটা হচ্ছে ফিমেল ইউরেথ্রা এবং মেল ইউরেথ্রা। ফিমেল ইউরেথ্রা খুবই সোজা, খুবই সহজ, আর মেল ইউরেথ্রা একটু ভাস্ট। তো সেখান থেকে কি আসে,
ফিমেল ইউরেথ্রার ডায়ামিটার লেন্থ এগুলো হচ্ছে গ্রসে বলা হয়েছে, তবু বলি যেটা হচ্ছে 4 সেন্টিমিটার লং, লেন্থটা, ডায়ামিটারটা হচ্ছে 6 মিলিমিটার, মোটামুটি ইউনিফর্ম। যদি কাট সেকশনও করো তাহলেও দেখবা যে এটার যে ডোমেনটা, সেটা স্ট্রাকচারটা হচ্ছে বা ডায়ামিটারটা, তার অ্যালাইনমেন্টটা সব জায়গাতেই মোটামুটি এক ধরনের। তো এটা লাইনিং এপিথেলিয়াম আমরা বলবো কিভাবে, স্ট্রেটিফায়ার স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা হচ্ছে গিয়ে লাইনিং এপিথেলিয়াম, এক্সেপ্ট জাস্ট হচ্ছে গিয়ে নিয়ার দা ব্লাডার, যেখানে ব্লাডারের কাছাকাছি হচ্ছে তার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে ফিমেল ইউরেথ্রার মোটামুটি ওভারঅল লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফায়ার স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফায়ার স্কোয়ামাস এপিথেলিয়াম, অবভিয়াসলি নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফায়ার স্কোয়ামাস এপিথেলিয়াম। আর যেটা হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল পার্ট বা ব্লাডারের কাছাকাছি যে অংশটা, সেটার মধ্যে কেবলমাত্র ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে। আচ্ছা, আর এক্সটার্নাল টু মিউকোসা, এখানে হচ্ছে কি স্পঞ্জি ইরেকটাইল টিস্যু থাকে, যেটা হচ্ছে কি স্মুথ মাসল দিয়ে সারাউন্ডেড থাকে, সেটার লাইনিং একে মাসকুলার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ইনার লংগিটিউডাল এবং আউটার হচ্ছে সার্কুলার লেয়ার। এই মোটামুটি আমাদের ফিমেল ইউরেথ্রা শেষ। কিন্তু মেল ইউরেথ্রাতে কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, যেমন হচ্ছে গ্রসে তোমাদেরকে মেল ইউরেথ্রা আমি কি বলেছি, যেটা হচ্ছে লেংথ হচ্ছে 18 to 20 সেন্টিমিটার, এবং এটার হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। এবং মেল ইউরেথ্রাও তো ফিমেল ইউরেথ্রার মতো এত ছোট না, সেটা তো তার যে 4টা পার্টে আমরা ভাগ করে থাকি। প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল পার্ট বা প্রিপ্রোস্টেটিক পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে প্রোস্টেটিক পার্ট, দেন হচ্ছে মেমব্রেনাস পার্ট, এবং তারপরে হচ্ছে স্পঞ্জি পার্ট বা পেনাল পার্ট। এবং সবচেয়ে বেশি যে মেল ইউরেথ্রা ইনজুরি হয় সেটা হচ্ছে কিছু মেমব্রেনাস পার্টের মধ্যে বেশি হয়। তার কারণ হচ্ছে ফল ফ্রম দা হাইট অফ এ শার্প অবজেক্ট, অথবা হচ্ছে গিয়ে তোমার ইনস্ট্রুমেন্টেশন বা মেটাল ক্যাথেটার যখন আমরা ইনসার্ট করার চেষ্টা করি তখন অনেক সময় ইনজুরি হতে পারে। সেখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, why the extravasated urine can pass up to the axilla but never pass down to the thigh? তো এগুলো হচ্ছে কি আমি গ্লস পড়ানোর সময় বলে ফেলেছি, হিস্টোলজিতেও অনেক সময় জিজ্ঞেস করতে পারে। তারপরে হচ্ছে কি তোমরা যেটা জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ দ্য মেল ইউরেথ্রা, ওটা দ্য লাইনিং এপিথেলিয়াম অফ দ্য মেল ইউরেথ্রা। তো মেল ইউরেথ্রা লাইনিং এপিথেলিয়াম আমরা পার্ট অনুযায়ী বলি, যে একদম ইন্ট্রাভেসিক্যাল পার্ট থেকে প্রোস্টেটিক পার্টের মধ্যে হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট ওপেন করছে। তো ইজাকুলেটরি ডাক্টের উপর পর্যন্ত, অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য ইজাকুলেটরি ডাক্ট, সেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। below the level of the ejaculatory duct থেকে একদম তোমার মেমব্রেনাস পার্ট হয়ে একদম স্পঞ্জি পার্ট হয়ে আপ টু দ্য লেভেল অফ দ্য গ্ল্যান্স পেনিস পর্যন্ত তার হচ্ছে গিয়ে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে গিয়ে তোমার নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফায়ার স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং তার একদম ইউরেথ্রার যে টার্মিনাল পোরশন সেখানে হচ্ছে ক্যারাটাইট স্কোয়ামাস, ক্যারাটিনাইজ স্ট্রেটিফায়ার স্কোয়ামাস এপিথেলিয়াম। তো এই হলো কি আমাদের মোটামুটি মেল ইউরেথ্রা এবং ফিমেল ইউরেথ্রার মধ্যে হচ্ছে কিছু হিস্টোলজিক্যাল ডিফারেন্স। মোটামুটি হচ্ছে ইউরিনারি সিস্টেমের সবকটা টপিকস আমি তোমাদেরকে বলেছি। তো আমার হচ্ছে কি হিস্টোলজিতে ইউরিনারি সিস্টেমের প্রত্যেকটা স্লাইড অনুযায়ী তাদের আইডেন্টিফাইং পয়েন্টস, ফিচার, এগুলো হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য প্যালাটেবল ফর্মে হচ্ছে গিয়ে তাদের কিছু নোট করা থাকতো, এবং সবসময় আমি আমার নিজস্ব আইডেন্টিফাইং পয়েন্টস নানান বই থেকে কালেক্ট করা, সেগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে আমি ক্লাসে দিয়ে দিতাম। তো আজকে আমার হাতের কাছে সেটা ছিল না আইডেন্টিফাইং পয়েন্টস গুলো। তো নেক্সট যখনই আমার সময় সুযোগ হবে তখন হচ্ছে কি আমি তোমাদেরকে সেগুলো নোট করে দিব। আজকে আমি হচ্ছে বইয়ের অ্যাসপেক্টে, যেটা বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে হচ্ছে তোমাদেরকে কিছু বলার চেষ্টা করেছি। তোমরাও হচ্ছে চ্যাকদইরা এবং হচ্ছে গুনাসেকেরান বইটা থেকে ফলো করে হচ্ছে আমার লেকচারটা শুনলে হয়তো বা ইউরিনারি সিস্টেম খুব ছোট, এবং আমি মনে করি যে কম্পারেটিভলি সহজ দেন দ্য আদার সিস্টেম, কিছুটা ক্লিয়ারিফাই হবে, তোমাদের একটু সহজ লাগতে পারে। তারপরেও যদি তোমাদের বোঝার যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা কোথাও যদি তোমরা এগেইন যদি আমাদের কাছ থেকে কিছু জানতে চাও, তো অবশ্যই মেসেজ অপশনে হচ্ছে তোমরা আমাদেরকে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।